গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন রাজধানীর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা। এই সময় ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পাসপোর্টে ইসরায়েলের নাম সংযুক্ত করে আওয়ামী লীগ সরকার পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। যতদিন পর্যন্ত ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের আগ্রাসন এবং গণহত্যা বন্ধ না হবে ততদিন পর্যন্ত প্রতিবাদ চলবে বলেও জানান তিনি। যতদিন পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে, যতদিন পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বর আগ্রাসন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো। আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে। খুলনা নগরীতে বাটার শোরুম এবং কেএফসিতে ভাঙচুর লুটপাটের ঘটনায় 31 জনকে আটক করেছে পুলিশ। এদিকে গাজীপুরে বোটবাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। হামলা এবং ভাঙচুরের ঘটনায় 2টি মামলা দায়ের সহ জড়িত 49 জনকে গ্রেফতার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দোকান ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় 2টি মামলা দায়ের সহ জড়িত অন্তত 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে তিনি বলেন, সোমবার বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা। খুলনা নগরীতে বাটার শোরুম ও কেএফসিতে ভাঙচুর লুটপাটের ঘটনায় 31 জনকে আটক করেছে পুলিশ। রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ আহসান হাবিব জানান, আটককৃতদের সোনাডাঙ্গা থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও চলছে। তিনি আরও জানান, ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যান্যদের শনাক্ত ও আটক করার জন্য চেষ্টা চলছে। এদিকে গাজীপুরের বোটবাজার এলাকায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় বাটা কোম্পানির ডিলার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে গাছা থানায় এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম। এছাড়া এই ঘটনায় সরাসরি জড়িত উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও মদতদাতাদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে বলেও জানান এই কর্মকর্তা। আমাদের সেনাবাহিনী এবং গাছা থানার টিম খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদেরকে ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ করে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গাজার ঘটনার প্রতিবাদে কিছু জায়গায় লুটপাট এবং ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড উচিত হয়নি। এখন পর্যন্ত 49 জনকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সরকার সতর্ক থাকবে। মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান তিনি। আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে কোনো নিরাপত্তা ঝুঁকি এবং ঘাটতি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমি সবসময় সচেষ্ট থাকবো। 2-4 জন বেশি উদ্যোগে অপকর্মটা করে এবং যারা করে ফেলতে তাদের আমরা না, এটা কোনো উদ্দেশ্য হয় না, হঠাৎ। এবার মঙ্গল শোভাযাত্রার নাম থাকছে কিনা তা নির্ধারণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। সচিবালয়ে পহেলা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তি নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম এখন পর্যন্ত অপরিবর্তিত রাখা বা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আগামী 10 এপ্রিল সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাঙালি এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে, এবং এটা আপনি সরকারি উদ্যোগে দেখতে পাচ্ছেন। এখনই কিন্তু বান্দরবনে মেলা চলছে, আমাদের নৃগোষ্ঠীর আয়োজনে রাঙামাটিতে চলছে, এবং চৈত্র সংক্রান্তির দিনে ছুটি ঘোষণা করা হয়েছে যাতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন। এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরো 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে।
বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করতে এসে সুইডিশ কোম্পানি নিলন BSZ 10,000 স্কয়ার মিটারের একটি প্লট কিনেছে। এই বিষয়ে একটি তাৎক্ষণিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করে কোম্পানিটি। সকালে 2,500-এর BSZ পরিদর্শনে আসেন চীন, জাপান, সৌদি, আবুধাবি, যুক্তরাষ্ট্র, ভারত এবং প্রবাসী বাংলাদেশি সহ 36 বিনিয়োগকারী। শুরুতেই বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন। এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা এবং অবকাঠামো বিষয়ক খোঁজখবর নিচ্ছেন, খতিয়ে দেখছেন সুযোগ সুবিধা এবং কর্মপরিবেশ। পরিবহন ও জ্বালানি বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করছেন বিদেশি উদ্যোক্তারা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর দ্বিতীয় দিন চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডওয়্যার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক পলিন এনগান। পরে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই বিষয়ে বিস্তারিত জানান। যুক্তরাষ্ট্রকে নতুন করে 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বাংলাদেশ লাভবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কাজ চলছে, তবে শুল্ক স্থগিতের চিঠির বিষয়ে এখনো কোনো উত্তর মেলেনি। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। এতে উভয় পক্ষ লাভবান হবে। ডাল, চাল, LNG এগুলোর ব্যাপারে বলেছি। আর একটা জিনিস দেখবেন, আজকে যে সমস্ত পার্সেজ অর্ডারগুলি দিয়েছি আগের তুলনায় মূল্য কিন্তু কম। এটা কারণ হচ্ছে কি, আমরা আরেকটু কম্পিটিটিভ করছি। আগে গুটি কয়েক সাপ্লায়ার দিত, এটা ওপেন করাতে কম্পিটিশনটা বেড়েছে এবং আমরা প্রাইসটা রিজনেবল পাচ্ছি। এটা কিন্তু আমাদের অনেক সাশ্রয় হচ্ছে। বিষয় ব্যবস্থাটা তো অতি পরিবর্তনশীল একটা বিষয়। বিভিন্ন আপনারা দেখেছেন যে গতকাল আমেরিকান প্রশাসন বলেছে যে যদি চাইনিজ তারা যে রিটারেটরি যে ট্যারিফ ঘোষণা করেছে, ওনারা আবার আরও 50% দিতে পারে। তো এই ধরনের পরিবর্তনশীল অবস্থায় মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়া একটু জটিল। আমরা অ্যাজ ইট ডেভেলপস আমরা উই উইল ফিক্স আওয়ার স্ট্র্যাটেজি। আমরা আশা করছি বলেই তো আমরা এই পরিশ্রমগুলো করছি। আমরা এগুলো নির্ণয় করার চেষ্টা করছি কী ভাবে আমাদের ট্রেড গ্যাপটাকে কমিয়ে আনা যায়। চট্টগ্রামে জুলাই আগস্টে গণহত্যায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে সেফ হোমে 16 এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে চট্টগ্রামের যুবলীগ নেতা অস্ত্রধারী মোহাম্মদ ফিরোজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এছাড়াও আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি সহ 3 জনকে 15 এপ্রিল হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালে আদেশ দেন। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, জুলাই আগস্ট গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই সম্ভব, আইসিসিতে যাবার প্রয়োজন নেই। আসামি ফজলে করিম চৌধুরীকে আমরা একদিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম, আদালত সেটা দিয়েছেন। আগামী 16 জুলাই তাকে একদিনের জন্য ইন্টারোগেট করার অনুমতি দেওয়া হয়েছে, 16 এপ্রিল। এবং ওই মামলাতে আরও একজনকে গ্রেপ্তার করে আজকে হাজির করা হয়েছিল, ফিরোজ, যার বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে মিছিলে গুলি করার অভিযোগ আছে। তাকে আজকে কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার রাতে উত্তরা বাসায় থেকে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাহিদুল ইসলাম বলেন, উত্তরা থানায় ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে একজন ছাত্র হত্যা চেষ্টার মামলা রয়েছে। গুলিবিদ্ধ শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার ল্যাপটপ এবং মোবাইল তল্লাশি করে সরকার বিরোধী পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। আজ তাকে আদালতে তোলা হবে।
প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছিয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে, এই আশাবাদ জানান সিইসি। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অংশ নিচ্ছেন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায়। Always a kind of concern was there in their tone that not many countries in the world have been able to do it successfully. But I wanted to know from them, can you really help us in this? We have to pilot it with certain countries. If we have to pilot it with certain countries, which are the countries we can start with? Please try to find out, exactly identify that particular country or those particular countries who will try to do the piloting on the basis of the suggestions that will come out from this today's work. ব্রাহ্মণবাড়িয়ার লরি চাপায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 4 জন। সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের রামরাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফফর হোসেন জানান, চিনাই ট্রেনিং সেন্টারে 5 জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা যাচ্ছিল। পথে রামলাইলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লরি অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় চালক সহ 6 জনই আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে 2 জন মারা যান। বান্দরবানের লামা উপজেলায় 9 জন তামাক শ্রমিককে পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ করেছে। গতরাত 3টার দিকে লামা উপজেলার 5 নং সরই ইউনিয়নের দুর্গম এলাকার 9 নং ওয়ার্ড লুলাইল এর লেমু পালন এলাকা থেকে 9 জন তামাক শ্রমিককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। ঘটনার বিষয়ে লামা উপজেলা কিয়াজু পাড়ার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান জানান, ইতোমধ্যে সেনাবাহিনীর সহায়তায় বিজিবি এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা শুরু করেছে। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে উদ্ধার করা হবে। গতরাতে একদল পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে 9 জন তামাক শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। কাজে আসছে না 32 কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জের বেলকুচির আঞ্চলিক সড়কের সাবলেন। গাছের গুড়ি ফেলা আর সরিষা শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে সড়কটি। স্থানীয়দের অভিযোগ, সড়ক এবং জনপথ বিভাগের নজরদারির অভাবে কাজে লাগছে না সড়কটি। আর সড়ক বিভাগ বলছে সাবলেন নয়, পুরো সড়ক প্রশস্তকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিনিধি মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ এলাকা বেলকুচি এবং এনায়েতপুর। এখানকার উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের সুবিধা, জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা দ্রুত করা এবং দুর্ঘটনা কমানোর জন্য যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাশে সয়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত আঞ্চলিক সড়কের পাশে ধীরগতির যান চলাচলের জন্য 2014 সালে 32 কোটি টাকা ব্যয়ে 19.8 কিলোমিটার সড়ক সংস্কার ও সাবলেন তৈরি করে সড়ক ও জনপথ বিভাগ। তবে নিম্নমানের নির্মাণ কাজের জন্য ওই সড়ক এখন গুড়ি, ইট, বালি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড সহ সরিষা শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বৃষ্টির পানি পড়ে রাস্তার মাঝে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে মূল রাস্তায় ধীরগতির ছোট গাড়ি চলাচল করায় মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা। বাচ্চা পায় যায়, গাছ মানে গাড়ি উল্টে যায়, আপনার মানুষ মারা যেতেছে, তখনই আপনার মনে করেন যে আপনার অ্যাক্সিডেন্টে আহত হইতেছে, অনেক যান চলে গেছে, মারা গেছে এই রাস্তার কারণে। জায়গায় জায়গায় সাইনবোর্ড আছে, অমুক জায়গায় খেয়ে পাল্লা আছে, গরু বেঁধে ঠেয়ে দিচ্ছে, ভাঙ্গা চুরে আছে। সরকার কোনো করে না, আর যা মনে করে কিন্তু যে জনগণে মানে জাগর হাতে যায় তারাই শেষ করে হেলা দেয়, কিন্তু রাস্তার কোনো মেরামতি করে না। আর স্থানীয়দের দাবি দ্রুত সাবলেনটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করে তোলার। এই মহাসড়ক থেকে আপনার বেলকুচি পর্যন্ত যত দূর চোখ যাবে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। এই রাস্তাতে এখন ব্যাঙ্ক গাড়ি চলবো খালি, আর এই বড় অটো গোনা, আর এই রাস্তাতে বড় গাড়িগুলো চললো, ওই জন্য সুবিধা। এই রাস্তাটা যদি হইতো ভালো হইতো তাহলে আমাদের সুবিধা হইতো। সড়ক ও জনপথ বিভাগ বলছে, আঞ্চলিক এই সড়কটি পাবনা পর্যন্ত মহাসড়ক করার জন্য ডিপিপি করে 1000 কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলেই ওই সড়কের সমস্যার সমাধান হবে। এরপর লেনের যে ডিমান্ড, সেই ডিমান্ডটার কথা বিবেচনা করে আমরা সিরাজগঞ্জ থেকে এনায়েতপুর হয়ে আমরা কুইজেরি এবং ওদিকে হলো বেড়া, সাতিয়া, মাতপুর, এটা একটা আমরা কানেক্টিভিটি আমরা কাজ করতেছি। আমরা এখানে একটা প্রকল্প আমাদের বর্তমানে আমাদের হাতে নেওয়া হয়েছে, এটা আমরা অনুমোদনের জন্য পাঠিয়েছি। এটা
এই প্রকল্পটা হয়ে গেলে এই যে সড়কটার কথা বলতেছি এই সড়কটাকে আমরা 34 ফিট প্রশস্ততায় উন্নীতকরণ করে ফেলব। এনায়েতপুর, বেলকুচি ও চৌহালি উপজেলার প্রায় 13 লাখ মানুষের জন্য 19.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি গুরুত্ব বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এই রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের উদ্দেশ্যে ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী এবং অন্যান্য মানবিক সহায়তা নিয়ে আজ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। ত্রাণবাহী এই জাহাজের যাত্রার আগে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ত্রাণ সামগ্রী প্রেরণে গৃহীত কার্যক্রম পরিদর্শন করেন এবং গমনকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জাহাজটি আগামী 11 এপ্রিল 2025 তারিখে মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমার সরকারের প্রতিনিধি দলের কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার পরিধি আরো বাজারে নতুন আলুর দাম কম থাকায় মুন্সিগঞ্জে আলু রোপণকারী প্রান্তিক কৃষকরা আলু উত্তোলনে পড়েছে দুশ্চিন্তায়। বর্তমান বাজার দরে মুনাফা তো দূরের কথা, মূলধনই ঘরে উঠবে না আশঙ্কা এই অঞ্চলের কৃষকদের। আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে আলু ক্রয় করে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, জানিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দেশের আলু উৎপাদনে উল্লেখযোগ্য মুন্সিগঞ্জের বিস্তীর্ণ আবাদি জমির যেদিকেই চোখ যায় সেদিকেই সবুজের সমারোহ। জমিতে এখন আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে আলুর বর্তমান বাজার দরে দুশ্চিন্তার ভাঁজ তাদের চোখে মুখে। সাথে কোল্ড স্টোরেজ ভাড়া কেজি প্রতি 8 থেকে 10 টাকা নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজ মালিক সমিতি। এবছর নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে আলু বীজ সংগ্রহ করেছে প্রান্তিক কৃষক। বেড়েছে সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণের দাম। ফলে মাঠ পর্যায়ে চলতি মৌসুমে আলু উৎপাদনে কৃষকের খরচ হয়েছে মন প্রতি অন্তত 800 থেকে 850 টাকা। পাইকারি পর্যায়ে বর্তমানে আলুর দাম মন প্রতি সর্বোচ্চ 600 থেকে 650 টাকা। দামের এই নিম্নমুখী ধারা অব্যাহত থাকলে মূলধন হারিয়ে পথে বসবে কৃষক। আলু ভালো হয়েছে, ফল ভালো হয়েছে, খারাপ না, কিন্তু এবছর আলু বেশি হয়েছে, দাম কম। কেমনে কি মানুষের কেমনে চলবো, কেমনে অনেক কষ্ট, কৃষক অনেক পেরেশানির ভিতরে আছে। জমিন ও নারীর দাম বেশি, গৃহস্থ মনে করলেন টাকা পয়সা সব দিক দিয়ে খরচ বেশি। সরকার যদি মনে কর ভাড়া মরাই দেয় তো আলুর দাম বাবা থাকবো, আনালে তো কিছু মরে। মুন্সিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে আলু ক্রয় করে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তারা সাথে সাথে আলুটা বিক্রি না করে স্থানীয়ভাবে হলেও কিছুদিন যেন অন্তত 1-1.5 মাস পরে যেন আলুটা তারা বিক্রি করে। আর যারা কোল্ড স্টোর রাখতে পারবেন তারা তো রাখবে। আর হলো বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য আমরা সরকারিভাবে আলু ক্রয়ের একটা প্রস্তাবনা পাঠিয়েছি। এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই বাজারের উপরে একটা ভালো প্রভাব পড়বে এবং কৃষকরা উপকৃত হবে। চলতি মৌসুমে মুন্সিগঞ্জ জেলা জুড়ে 34,758 হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু আবাদ হয়েছে 500 হেক্টর জমিতে। মুন্সিগঞ্জ জেলায় চলতি মৌসুমে এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10.5 লাখ মেট্রিক টন। ইলিয়াস কমল, মাই টিভি।